আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী দখলদার ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। যে কোনো মূল্যে দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম ধ্বংসযজ্ঞের মতো ফেলে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আমেরিকা এখন ইরানের হাতে পায়ে ধরে কান্নাকাটি করলেও ইরান কোনোভাবেই ইহুদিবাদীদের ছাড় দেবে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজে মার্কিন অবরোধ কার্যকর, কোনো বন্দরই নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে স্থানীয় সময় আজ তেহরান সময় বিকাল 5:30 থেকে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া সব জাহাজ অবরোধ ব্লকেট করা হবে। এই ঘোষণার পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটির মুখপাত্র জানিয়েছেন, আমাদের বন্দর যদি কোনো হুমকির মধ্যে পড়ে তাহলে আমেরিকার কোনো বন্দরকে আর আমরা আস্ত রাখব না, সেখানে মিসাইল দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র ইরানের আরেক দফা সংলাপ, পাকিস্তানের নতুন বার্তা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আরেক দফা সংলাপ হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি ইতিবাচক এবং স্বস্তিদায়ক রয়েছে। এদিকে নির্বাচনে শুধু অরবানের শোচনীয় পরাজয় হয়নি, বরং যেভাবে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেও। হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শোচনীয় পরাজয় হয়েছে। এই পরাজয় শুধু অরবানের একার পরাজয় নয়, পরাজয় ডোনাল্ড ট্রাম্পের। এবারে জানাবো, ইরানের পর তুরস্ককে পরবর্তী টার্গেট করবে ইহুদিবাদী ইসরায়েল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের পর ইসরায়েলের পরবর্তী শত্রুর তালিকায় এখন তুরস্কের লক্ষ্যবস্তুর নাম রয়েছে বলে জানা গেছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল পররাষ্ট্র নীতিতে এই ধরনের শত্রুতা শুরু করে তাহলে তুরস্ক তাদেরকে ছেড়ে কথা বলবে না। এখন আমাদের মৌলবীরা যাবে কোথায়? তারা এতদিন ইরানে হামলা করার পর শুধু বলতো শিয়ারা নাকি কাফের। এখন তুরস্ক যে সুন্নি রাষ্ট্র, এবার তাদের উপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি অবস্থায়। আসলে আমাদের দেশের মৌলবীরা এখন কি বলে সান্ত্বনা দেবে? এবং সর্বশেষ জানাবো, মক্কায় বিধিনিষেধ জারি, অনুমতি ছাড়া প্রবাসীদের প্রবেশ নিষেধ। হজ মৌসুমের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে সৌদি আরবের সরকার। অনুমতি ছাড়া হজ নয়, এই স্লোগানকে সামনে রেখে আজ থেকেই পবিত্র মক্কা নগরীতে প্রবাসীদের প্রবেশের উপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূলত হাজিদের নিরাপত্তা ও ধর্মীয় আচারগুলো স্বাচ্ছন্দ্যে পালনের সুবিধার্থে সৌদি কর্তৃপক্ষ এমন একগুচ্ছ নিয়ম নীতি জারি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজে মার্কিন অবরোধ কার্যকর, কোনো বন্দরই নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে আজ স্থানীয় সময় সকাল 10টায় তেহরান সময় বিকাল 5:30 থেকে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া সব জাহাজ অবরোধ বা ব্লকেট করা হবে। এই ঘোষণার পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কোপস IRGC। বাহিনীটির এক মুখপাত্র বলেছেন, আমাদের বন্দর যদি কোনো হুমকিতে পড়ে তাহলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই আর নিরাপদে থাকবে না। তিনি ওয়াশিংটনের পদক্ষেপকে অবৈধ ও সামুদ্রিক দস্যুতা বলে আখ্যা দিয়েছেন। খবর CNN-এর। গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এই উত্তেজনা আরও তীব্র হয়েছে। যুদ্ধবিরতির কোনো
পথ বের না করায় উভয় পক্ষই এখন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং উভয় পক্ষ আসলে পরিস্থিতি খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সবাই যার যা জায়গা থেকে এই যুদ্ধ সমর্থন না করলেও শেষ পর্যন্ত সবাই যুদ্ধের মধ্যে ফেঁসে গেছে। মূলত পাকিস্তান এই যুদ্ধবিরতি করতে এসে তারাও একরকম যুদ্ধর মধ্যে ফেঁসে যাচ্ছে, কারণ জায়নবাদীদের এই কার্যক্রমগুলো পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না। পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে পরিস্থিতি এখন আগে থেকে অনেক বেশি সংকটময় অবস্থায় পড়েছে এবং সবকিছু শেষ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে দখলদার জায়নবাদীদের যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে বলা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে এমনটাই জানা যাচ্ছে। পরিস্থিতি আসলে খুবই সংকটের মধ্য দিয়ে চলে যাচ্ছে বলে জানা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি করেছে জায়নবাদীরা, এজন্য সবাই অনেক বেশি উদ্বেগের মধ্যে পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের আরেক দফা সংলাপ, পাকিস্তানের নতুন বার্তা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আরেক দফা সংলাপ হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি ইতিবাচক এবং স্বস্তিদায়ক রয়েছে। গণমাধ্যম দ্য ডন ও জিও নিউজে প্রচারিত এক বক্তব্যে আসিফ বলেছেন, আমাদের বিবেচনা এখনও নতুন করে আলোচনার উদ্যোগ নেয়ার কিছু সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে যে পরিবেশ তৈরি হয়েছে তা ভালো এবং একটি স্বস্তিদায়ক পরিবেশ। তিনি আরও জানিয়েছেন যে আমি কোনো ধরনের অনুমান করতে চাই না, তবে এখন পর্যাপ্ত আলোচনার পর কোনো নেতিবাচক বিষয় সামনে আসেনি, বরং সব দিক থেকেই ইতিবাচক বক্তব্য পাওয়া যাচ্ছে। পরবর্তী বৈঠক থেকে কোনো বাস্তব ফলাফল আসতে পারে কিনা এমন প্রশ্নে যাবে তিনি আশাবাদী সুরে সব কথা জানিয়েছেন। তিনি বলেন যে আমরা মনে করি ভবিষ্যতে যখন এই সংলাপটি আরও বিস্তৃত আকার লাভ করবে এবং সংলাপের মধ্যস্থতাকারী হিসেবে যেহেতু পাকিস্তান রয়েছে, সুতরাং আমরা মনে করি যে এটি আসলে খুবই একটি ফলপ্রসূ আলোচনা হতে চলেছে বলে জানানো হয়েছে। এবং মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এজন্য জায়নবাদীদের তিনি দায়ী করেছেন। তিনি আরো বলেন, মানবতার শত্রু হচ্ছে জায়নবাদীরা। জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে এর জন্য জায়নবাদীদের আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ সারা বিশ্ব জুড়ে দখলদারদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং তাদেরকে সরাসরি তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে এবং দখলদারদের কোনো কার্যক্রমই কাজে আসবে না বলে মনে করে পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান। নির্বাচনে শুধু অরবানের শোচনীয় পরাজয় হয়নি, যেভাবে হেরে গেছে ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরির পার্লামেন্টে নির্বাচনে ট্রাম্প ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শোচনীয় পরাজয় শুধু একটি দেশের রাজনৈতিক পালাবদল নয়, বরং বৈশ্বিক রাজনীতিতেও গভীর বার্তা দিয়েছে। বিশ্লেষকদের মধ্যে এই পরাজয়ের মধ্যে আঘাত লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ডানপন্থী রাজনৈতিক ধারাতেও খবর ওয়াশিংটন পোস্টের। ৬২ বছর বয়সী আরবান টানা ১৬ বছর ক্ষমতায় ছিলেন। জাতীয়তাবাদী দল ফিজেদের নেতৃত্বে তিনি হাঙ্গেরিতে এক ধরনের রক্ষণশীল ও ক্রমশ কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিলেন। তবে এবারের নির্বাচনে তার দলের ভরাডুবি হয়েছে। জয় পেয়েছে মধ্য ডানপন্থী তিসজা পার্টি, যার নেতৃত্বে রয়েছে ৪৫ বছর বয়সী পিটার ম্যাগেয়ার। এই নির্বাচনকে কমিউনিস্ট যুগের অবসানের সঙ্গে হাঙ্গেরির সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে, কারণ এর মাধ্যমে শুধু একটি দীর্ঘ শাসনের অবসান হয়নি, বরং ইউরোপের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। এবং বর্তমান ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যে কার্যক্রমগুলো ছিল সেগুলো চরমভাবে একদম ক্ষতির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যে পার্টি রয়েছে তাদেরকে
কেউই পাত্তা দিচ্ছে না, তাদেরকে কেউ আসলে বলছেও না যে তোমরা কাজটি করো। সবাই ডোনাল্ড ট্রাম্পকে এর জন্য দায়ী করছে। ইরানের পর তুরস্ককে পরবর্তী শত্রু ঘোষণা করতে পারে ইসরায়েল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের পর পরবর্তী রাষ্ট্র হিসেবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তুরস্ককে লক্ষ্যবস্তু বানাতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পররাষ্ট্রনীতি আস্তে আস্তে কেবল বাহ্যিক শত্রু চিহ্নিত করার উপরই নির্ভরশীল হয়ে উঠছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। আজ আনাদুলো এজেন্সির দেয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেছেন, ইরানের পর ইসরায়েল তুরস্ককে নতুন শত্রু হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে পারে। নিজেদের নীতি বাস্তবায়নে ইসরায়েল শত্রু ছাড়া টিকতে পারে না। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সার্বভৌমত্ব, ভূগোলগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন হাকান ফিদান। লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড প্রসঙ্গে হাকান ফিদান জানিয়েছেন, এসব হামলা গাজায় চালানোর অভিযানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি অভিযোগ করেছেন যে আবাসন ও অবকাঠামোর উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে জনশূন্য করার অভিযান পরিচালনা করা হচ্ছে। সিরিয়া প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সেখানে ইসরায়েলের হামলা একটি বড় সমস্যা। এটি তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করেছে। তার মতে বর্তমান ইরান ইস্যুতে মনোযোগ থাকার কারণে ইসরায়েল কিছুটা সংযত রয়েছে, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান অচল অবস্থা নিয়ে হাকান ফিদান আরও জানিয়েছেন যে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রক্রিয়া সবকিছু একদম নস্যাৎ করে দিচ্ছে। তারা খুব শীঘ্রই নিজেদের বিপদ নিজেরা চালিয়ে যাচ্ছে এবং সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে সবকিছু একদম শেষ করে দেয়া হচ্ছে।